আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশ্ন উঠছে, সেনাবাহিনী সত্যি সত্যি দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা। কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সে বিষয়ে আসছি। গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো সেনাপ্রধান। কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকেরই মনে আছে যে গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে, কোনো অনির্বাচিত সরকার নয়। সেখানে তিনি আরো অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরো একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন শত্রু জেনারেল ওয়াকারুজ্জামান। কেন আমি বারবার এই কথাগুলো বলে আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় যে তীর ধরে না তা কিন্তু নয়। যখন দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তার ন্যাংটো ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে, হুঙ্কার দিচ্ছে, ডিজিএফআই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করছে, তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনা বাহিনী এখনো পর্যন্ত মুখে ক্রুপ এটা আছে, কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই, উচ্চারণ নেই। এ কথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন। মাঠে 30,000 সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটি না হয়ে বরং অবনতির দিকে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি যেটি কিংস পার্টি, সেই নাগরিক পার্টির নেতাদেরকে যেভাবে স্কর্ট করছেন তারা সেনা সদস্যরা, যেভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা কক্সবাজারে, সেটি নিয়েও বিতর্ক উঠেছে, এটি সবাই জানে। তারপরেও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং প্রকাশ্যে বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসা। এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে। যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেব নিকেশ আছে। এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন, অনেকে তার উপর আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর যে উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আরো বললেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার, সবাই আমরা এই দেশের নাগরিক। কিন্তু যখন নাগরিকে বিভাজন চলছে, ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টি পায়তারা চলছে, 2024-এর 5 আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা, জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামিনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে বেরিয়ে আসা, পালিয়ে যাওয়া, এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম, প্রকাশ্যে আইসিসের কালো পতাকা উত্তোলন, সেই মুহূর্তে সেনা প্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়ে আরো বেশি সিগনিফিকেন্ট, জন্মাষ্টমীর সেই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানই উপস্থিত ছিলেন, সেনা প্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন। আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে এর আগে আর কোনো সিভিলিয়ান কোনো অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান একসাথে উপস্থিত থাকেননি। যেহেতু এই বিষয়টি ঘটেছে, আমরা নিশ্চয়ই ভিন্ন কোনো সিগন্যাল পেতে পারি এর থেকে, এবং এর বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করছিল, নানান ধরনের গুজব ছড়িয়ে আসছিল, তারাও এটি খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই অনুষ্ঠানের বিষয়গুলো। তাহলে আসলে কি হতে যাচ্ছে আরো একটি বিষয় মনে করিয়ে দিই। 13ই জুন লন্ডন বৈঠকের পর আমাদের সামনে যে মেসেজটি দেওয়া হলো তা হচ্ছে যদি মৌলিক সমস্যাগুলো সম্পন্ন করা যায় এবং বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপর থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান কোনো ধরনের শব্দ, কোনো ধরনের কথা উচ্চারণ করেননি। এমনকি যখন 5 আগস্ট প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলেন, তারপরেও সেনা প্রধান নির্বাচন বিষয়ে কোনো প্রকার কোনো শব্দ এখনো পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি।
আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন যে সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে স্পোক্সম্যান অথবা যে সিনিয়র অফিসারদের মধ্যে কেউ কেউ ব্রিফ করেছেন, তারা বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনী সহায়তা করতে প্রস্তুত। এই কথা তারা বলবেন, তা যখনই অনুষ্ঠিত হোক না কেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়ে কোনো ধরনের কোনো শব্দ আমরা পাইনি, অন্তত সেনাপ্রধানের মুখ থেকে। তাহলে আসলে কি করতে যাচ্ছে? অন্তত আমরা সমীকরণগুলো যে যার মতো করে মেলাতে পারি। এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের এক ধরনের অনাস্থা, এক ধরনের অবিশ্বাস থাকতে পারে, কিন্তু আমি আমার বিশ্বাসটি হারাতে চাই না, এবং এটুকু বলতে পারি, যা কিছু ঘটবে অন্তত ভালো কিছু ক্ষেত্রে সেটাই সেনাবাহিনীর মাধ্যমে ঘটবে। তিনি যেন ভালো করেন এবং তিনি যেন তার যে সংস্কার কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছেন সেই কর্মকাণ্ডগুলো একটা শেপ দিয়ে সুন্দর একটা অবস্থা তৈরি করে সসম্মানে বিদায় নিতে পারেন, এজন্য সমালোচনা করেছি। কিন্তু আজকে থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তার সমালোচনা করব না, সমালোচনা করার আর প্রয়োজন নেই। এই কারণ হলো সরকার ঘুরে দাঁড়ানো, তার ভালো করা, এটা বলতে গেলে অসম্ভব হয়ে পড়েছে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে তার যে সরকারের এটা এখন একটা করোনারি ইউনিটে চলে গেছে, সিসিইউতে চলে গেছে অথবা আইসিইউতে চলে গেছে। এই সরকার ঘুরে দাঁড়াবে, ভালো কিছু করবে, আপনাদেরকে যাকে বলা হয় একটা নতুন বাংলাদেশ উপহার দেবে, নতুন বন্দোবস্ত দেবে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অসম্ভব একটা বিষয়। তো কাজেই কোনো একটি দুর্বল সরকারের যে আসলে কিছুই করতে পারবে না, নিজের উপকার করতে পারবে না অন্যের ক্ষতি ছাড়া, তো তাদের সমালোচনা করা, তাদেরকে প্রমোট করা বা তাদের পেছনে সময় ব্যয় করাটা আমার কাছে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি বলে মনে হয়। আমার শৈশব থেকে আমি যে কাজগুলো করেছি, একেবারে শৈশব থেকে আমি সাধারণত আমার জীবনের 99% ক্ষেত্রে আমি দ্বন্দ্ব, সংঘাত, কলহ, বিবাদ এগুলো এড়িয়ে চলেছি। প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু, বিশ্ববিদ্যালয় শেষ করেছি, দেশের বাইরে যেখানে শিক্ষার জন্য গেছি, কাজের জন্য গেছি, আসলে কারোর সাথে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি আসলে খুব এগুলো হয় নাই। সামান্য মতবিরোধ কখনো কখনো হলে এটা আবার মিটমাট করে ফেলেছি। তাহলে অশান্তি, আমার জীবনে অশান্তির যে জিনিস এটা নেই। অসম্মান, আমি আসলে কাউকে অসম্মান করিনি কখনো, আমাকে আসলে কারোর সঙ্গে মানে কারো দ্বারা অসম্মানিত হতে হয়নি, এই জিনিসগুলো আমার ডিকশনারিতে নেই। বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে তুই তুকারি করে কথাবার্তা বলে, আমার এমন কোনো বন্ধু বান্ধব নেই যারা আমাকে তুই তুই করে বলে। আমরা ভদ্রচিত ভাবে তুমি তুমি করে সবাইকে বলি, আমাকেও আমার বন্ধুরা তুমি করে বলেন, আমিও তাদেরকে বলি। এমনকি আমার পরিবারে আমার দাদা দাদি আত্মীয় স্বজন, মানে আমাদের মধ্যে তুই তুকারি এই শব্দটি নেই। আমাকে কেউ তুই করে ডেকেছেন আমার পরিবারের আপনজন, এটা নেই। বরং আমার আব্বা অনেক সময় আমাকে, বেশিরভাগ সময় আমাকে আপনি করে কথা বলতেন। তো আমি আমার সন্তানদেরকেও সাধারণত কখনোই তুই তুকারি করে, সাধারণত না, কখনোই তুই তুকারি করে এই কথাগুলো বলি না। এই জিনিসগুলো আমার মধ্যে নেই পরিবারের মধ্যে। ফলে এই সমাজের অনেক কিছু আমি বুঝি না। তো যেটা বলছি যে আমি প্রতিযোগিতা করেছি, তারপরে শেষে কারো কারোর সঙ্গে দেখা গেছে যে আমার দ্বন্দ্ব সংঘাত হয়েছে, কিন্তু আমি হিসাব মিলিয়ে দেখি যে আমি কখনই কখনো দুর্বল, অসহায় এবং আমার পর্যায়ের নয় এরকম কারোর সঙ্গে কখনো প্রতিযোগিতা করিনি, কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করিনি, মারামারি কাটাকাটি করিনি। অধিকাংশ আমার অনেক শক্তিশালী প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী যখন বিপদে পড়েছে, আমি সবার আগে সাহায্য করতে এগিয়ে গিয়েছি। এমন অনেক ঘটনা ঘটেছে যে আমার সেই সাহায্যটুকু না হলে হয়তো তার অস্তিত্ব টিকত না। এরকম বহু ঘটনা জীবনে বহুবার ঘটেছে যে 2 বছর, 3 বছর, 5 বছর একজনের সঙ্গে আমার শত্রুতা, মুখ দেখা দেখি বন্ধ, তারপরে প্রতিযোগিতা, কিন্তু ভদ্রচিতভাবে। যখন জানতে পারলাম যে সেই মানুষটি অসহায় হয়ে পড়েছে, বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আমি সবার আগে এগিয়ে গিয়েছি এবং সাহায্য করেছি, সহযোগিতা করেছি। 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সহজ সরল জীবন দিয়েছেন। সেই সহজ সরল জীবন, আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে অভাব কি জিনিস আমি কখনো দেখিনি। মামলা মোকদ্দমা, ঝুঁকি ঝামেলা, অশ্লীলতা, অশ্রাব্যতা আমাদের 14 জেনারেশন আমি কখনো দেখিনি। ক্ষুধার সময় খাবার পেয়েছি, প্রয়োজনের সময় সব জিনিস পেয়েছি। আমার নিজের যখন কর্মজীবন শুরু হলো, জীবনের একটি মাস যায়নি যে মাসে আমার আয় করা শিখেছি, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। 100 টাকা উপার্জন করেছি, 99 টাকা খরচ করেছি। হাতে 100 টাকা আছে, 90 টাকা বিনিয়োগ করেছি, 10 টাকা সঞ্চয় করেছি। এভাবেই আমার ব্যবসায়িক জীবন 91 থেকে শুরু আজ অবধি চলছে। ফলে বছর শেষে 1 টাকা হলে আমার লাভ হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে অনেককে দেখেছি খুব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার দেউলিয়া হয়ে সব শেষ হয়ে গেছে। ওটা আমার জীবনে আসেনি। তো এই কারণে কি হলো যে যতক্ষণ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন সম্ভাবনাময় মানুষ মনে করেছি, তারপরে তার কাছে অনেক কিছু আশা করেছি, তার সরকারের একটা ভবিষ্যৎ দেখেছি, আমি ততদিন পর্যন্ত
সমালোচনা করেছি, কিন্তু আজ থেকে আমি আর তার সমালোচনা করব না। এবং আজ থেকে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো যে এই সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশে সম্ভাব্য কি পরিণতি হতে পারে সেই জিনিসগুলো বলবো, এবং একই সঙ্গে ইউনূস সরকারের জমানাতে ভালো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যেটা আগামীতে আমরা স্মরণ করব তার চলে যাওয়ার পরে, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। প্রথমত যেটা বলার দরকার সেটা হলো যে আমি শেখ হাসিনার জমানার শেষ দিক নয়, একেবারে 2014 থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতন অনিবার্য। তবে বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতনের পরে যেটা আসবে সেটা শেখ হাসিনার চেয়ে খারাপ সময় আসবে। তো একই কথা এখানে প্রযোজ্য যে আগামী 5 থেকে 10 বছর সময় আমাদের এই রাজনীতি বড় অশান্ত থাকবে, উথাল পাথাল হবে, বারবার ক্ষমতার পট পরিবর্তন হবে, নতুন নতুন মুখ আসবে। এবং এখন যে পরিস্থিতি আপনি দেখছেন যেটা শেখ হাসিনা জমানার চেয়ে খারাপ, আর আগামীতে যে পরিস্থিতি আপনি দেখবেন যেটা বর্তমান জমানার চেয়ে খারাপ, এটাই আমার দৃষ্টিতে একটা রাজনৈতিক হিসাব। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন, কিভাবে যাবেন, কখন যাবেন, এটা আল্লাহ জানেন, এটা তাকে যেতে হবে। 2 নম্বর হলো যে তার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, তার পক্ষে ভালো কিছু করা এখন আর সম্ভব নয়। তার সকল কিছু অর্গান, মানে তার যে সাহায্যকারী হাতগুলো, এগুলো সব দুর্বল হয়ে পড়েছে, প্যারালাইজড হয়ে গেছে। তো কাজে এখানে ইনজেকশন করা, তাকে উজ্জীবিত করার চেয়ে বরং তার অবর্তমানে এই বাংলাদেশটা কেমন হতে পারে এটার ইতিবাচক কিছু দিক বলবো। যেমন 1 নম্বরে বলি যে শেখ হাসিনার জমানাতে আসলে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, অর্থ ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল। শত প্রতিকূলতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী লোক রয়েছেন তারা উদ্যোগী হয়ে এখন পর্যন্ত একটা ক্রিমিনাল অফেন্স ঘটায়নি, কাউকে বলেনি মামলা দাও, মোকদ্দমা দাও। এমনকি তার যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ছোট লোক, নিম্ন জাতের লোক, তারপর শেষে চোর, গুন্ডা, বদমাশ বলে অসংখ্য মানুষ গালাগাল করেছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মামলা করেনি। এখানে মামলা মোকদ্দমাগুলো হয়েছে মূলত বিএনপির লোক করেছে, জামাতের লোক করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে এই কাজগুলো করেনি। তো এটা আগামী দিনে আফসোস করবেন যে এমন একটা দল বা এমন একটা গোষ্ঠী সরকারে ছিল যে গোষ্ঠী নিজেরা উদ্যোগী হয়ে তারা মামলার বাদী হয়নি, মামলা করেনি। তারা হয়তো দেখা গেল যে আপনি অভিযোগ করবেন যে তারা এটা বাধা দিতে পারতো বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমি তো বললাম যে এটা নিয়ে আলোচনা করবো না। কিন্তু আপনারা আফসোস করবেন যে আগামীতে যারা শাসক তারা যখন নিজেরা অত্যাচারের স্টিম রোলার চালাবে তখন আপনি আফসোস করবেন যে ইউনূসের জমানা ভালো ছিল। এর কারণ হলো ইউনূস নিজে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজে কখনো বা ওনার যারা লোকজন আছে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হননি, মামলা মোকদ্দমা দেননি। এটা হলো 2 নম্বর জিনিস। আগামীতে এই জিনিসগুলো স্মরণ করতে হবে এবং থাকতে হবে। 3 নম্বরে যেটা মনে হচ্ছে যে এখানে যারা আছেন মোরালে সবাই আপাদমস্তক ভদ্রলোক মানুষ। আমরা তাদেরকে নানাভাবে উত্তেজিত করেছি, নানাভাবে আমাদের মতো করে তাদেরকে অভদ্র বানানোর চেষ্টা করেছি, তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি, তাদের চরিত্র নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করেছি, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, কিন্তু তাদের মুখ থেকে আমরা যারা মন্দ কাজ করেছি আমাদের সম্পর্কে একটা মন্দ শব্দ বের হয়নি। কিন্তু আগামীতে যারা আসবে তাদের সম্পর্কে মন্দ কথা বলার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে দেখবেন যে জায়গা মতো চলে গেছে। আপনি এখন বিদেশে থাকলে দেখবেন আপনার গ্রামের বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি বিদেশে বসে কথা বলবেন, আপনার আত্মীয় স্বজন, বাপ, ভাই, ব্রাদার, দাদা, দাদি যারা আছে প্রত্যেকটা কেউ যদি মরে গিয়ে থাকে তার কবরের উপর চাবুক মারা হবে। যে কাজটি এই জমানাতে বর্তমান যারা আছেন তারা করেননি।